মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখনো কিন্তু গ্রামের মহিলারা অনেক শাড়ি 50,000 1 লাখও আছে। তো সেরকম একটা শাড়ি বুনতে কত সময় লাগে? বাবা বলেছিল যে তুমি পড়াশোনা ছেড়ে দাও, তুমি বাড়িতে রান্নাবান্না করো। লক্ষ্মী, তুমি তাঁতি রেশমের শাড়ি তৈরি করো, রেশম জামদানি বললে? আচ্ছা, কত বছর হয়ে গেল করছো? বুনছি আজ 15 বছর ধরে। আচ্ছা, তোমার বড় তাঁতি নিশ্চয়ই? না, তাহলে উনি হচ্ছে চাষবাস নিয়ে আর কি আছে। তা শিখলে কি করে তাঁতির কাজ? কি তাঁতি শিখলাম কি করে বলতে, আমার বাবার বাড়ি যেহেতু শান্তিপুরে, এবার বাড়িতে হচ্ছে তাঁত ছিল, তো আমি যে কাপড়টা বুনি জামদানি, রেশমের যে জামদানি, এটা কিন্তু শান্তিপুরে কিন্তু কেউ বুনায় না। আচ্ছা, কিন্তু আমার শ্বশুর বাড়ি করিমপুরে, ওইখানে কিছু কিছু মানুষ বুনাতো, কিন্তু তখন যেগুলো বুনাতো অল্প মজুরি। আর আমি এখন বুনাতে বুনাতে আমি যা বুনাই এগুলো 18, 20, 22 এরকম 50,000ও আছে। হ্যাঁ, মজুরি। কি বলো? 50,000 1 লাখও আছে। স্বামী, আমি, আমার ছোট মেয়ে, সবে তখন মেয়ে হয়েছিল আলাদা, তখন অন্য জনার আর কি জমিতে ও জনে কাজ করতে যেত। এবার কোনোদিন হয়তো 200 টাকা হতো, আবার 2 দিন হয়তো হতোও না। তখন আমি কি করব? তখন আমার মেয়ে সবে ছোট, ওই অঙ্গনওয়াড়ি স্কুলে নিয়ে যেতাম। তখন ওই আর কি যেখানে নিয়ে যেতাম সেখান থেকে 2-3টে বাড়ির পাশে ওই একটা বউ এই জামদানি কাপড় বুনাতো। আচ্ছা, তখন আমি হচ্ছে ওই বউটাও, ওর একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে দিতে আসতো, তার সঙ্গে আমার টুকটাক কথাবার্তা হতে হতে আমার মেয়েকে স্কুলে ওখানে থুয়ে ওই বাড়িতে যেতাম। তখন আমি দেখছি যে ও এরকম বুনাচ্ছে, আমি তখন ভাবছি এ তো আমি কোনোদিন করতে পারবো না। তখন কিন্তু ওই আর কি বউটা আমাকে বলে তুমি কিন্তু চেষ্টা করলে পারবে। ও আমাকে সাহস দিল, ও আর সাহস দিয়েছে বলে কিন্তু আমি আজ এত দূর এসেছি। তো লক্ষ্মী, দেখি তোমার হাতেই বোনা শাড়ি একটা দেখাও। এটা কোন শাড়িটা? এটা কিরম শাড়িটা? এটা 20-30 হাজার টাকার? এগুলো 15-16 হাজার টাকা মজুরি। এগুলোই রেশমের জামদানি? হ্যাঁ হ্যাঁ। 15-16 মজুরি? হ্যাঁ। এগুলো করতে কত সময় লাগে? এগুলো যদি আমি বুনাই তো ঠিক করে 20-22 দিনে হয়ে যায়। সারাদিনে কতক্ষণ কাজ করতে হয় এরকম শাড়ি বুনতে গেলে? তাও 6-7 ঘন্টা তো এদিকে ডিউটি দিতেই হয়, আর ভোরবেলায় যদি উঠে বোনায় তাহলে 1 ঘন্টা। এখন হচ্ছে এই একটু কম মজুরি, এখন সবাইকে বোনাচ্ছে। খুব ভালো থেকো লক্ষ্মী, সুন্দর তোমার হাতের কাজ। চল এবার খেলা শুরু করো। সুতো, সুতো, জামদানি, জামদানি, বিক্রি, বিক্রি, রেশম, রেশম, চরকা, চরকা। চরকা। বাহ। মধুমিতা, তোমার কেটারিং এর ব্যবসা? হ্যাঁ দিদি, কেটারিং, ডেকোরেশন এবং কেটারিং। ওকে, কত বছর হয়ে গেল করছো? দিদি আমি ফার্স্ট শুরু করি কেটারিং এর ব্যবসা, সেটা আজ আপাতত 14 বছর হলো। কিভাবে শুরু হয়েছিল এই কেটারিং? দিদি আমি প্রথম যেরকম স্টুডেন্ট লাইফে তো টিউশন পড়াতাম, তো সেই থেকে আমার হাজব্যান্ড ফেডারেল ব্যাংকে চাকরি করতো, জব ব্যাংকার ছিল। তখন হাজব্যান্ডকেই বললাম যে তোমাদের তো যে পিকনিকের কাজগুলো হয়, যে ছোট ছোট পিকনিকগুলো হয়, সেগুলো তুমি একবার স্যারের সঙ্গে কথা বলো, যদি ওগুলো আমাকে দেয় তাহলে আমি এগুলো করতে পারি। হাজব্যান্ড বলে ঠিক আছে। রান্নাবান্না ভালো করতে? হ্যাঁ, ছোটবেলা থেকে দিদি বাবা সেভাবে চাইতো না যে পড়াশোনা শিখি। আচ্ছা, তো বাবা বলেছিল যে তুমি পড়াশোনা ছেড়ে দাও, তুমি বাড়িতে রান্নাবান্না করো। তো দিদি আমি অনেক কষ্ট করে পড়াশোনা শিখেছি, খেলাধুলা শিখেছি, বিউটি পার্লার ট্রেনিং শিখেছি, নার্সিং ট্রেনিং শিখেছি। মানে আমার মা আমাকে এত সাপোর্ট করেছে, এত স্ট্রংভাবে আমাকে বানিয়েছে যে মায়ের জার্নিটা মানে আমি কখনো বিফল হতে দিই। দিদি আজকের আমি 30 জনের রান্নাবান্নার কাজ শুরু করি। ব্যাংকের ছোট ছোট যে পিকনিকগুলো হয়, হাজবেন্ড সেগুলো জোগাড় করে? হ্যাঁ, যোগাযোগ করিয়ে দিয়েছিলেন স্যারের সঙ্গে, ম্যাডামের বাড়িতেই বানাতে? বাড়িতেই বানাতাম। তখন আমি ভাড়া থাকতাম, এবং ওই ভাড়া যেখানে থাকতাম তারা আমাকে খুব হেল্প করতো, বলে তুই এখানেই রান্না কর। তো রান্না সেখানে করে টিফিন বক্সে ভরে টরে সব রেডি করে দিতাম, আমার হাজব্যান্ড এসে গাড়ি করে খাবারটা নিয়ে চলে যেত। পিকনিকের কাজ। তারপরে অফিসের একজন স্টাফের দিদির ছেলের বিয়ে হলো, তো ওই দিদিও আমাদেরকে খুবই ভালোবাসতো আর কি। তো দিদি বলে যে কাজটা তুই করবি, মানে আমাকে বললো তুই করবি, আর তোর হাজব্যান্ড তো হেল্প করবেই। তো হাজব্যান্ডের হেল্প ছিল, তো ওখান থেকে দিদি 250 জনের বিয়ের কাজটা করলাম। তো দিদি এই করতে করতে আমার সাকসেস শুরু হলো। তারপর দিদি আমি অঞ্জলি জুয়েলার্স, আপনার কাস্টম কোয়ার্টার, রুবি, এবং এখনো অবধি দিদি আমি টেস্ট করে সেই খাবার ছাড়ি। কজন লোক আছে এখন তোমার সাথে কারা কাজ করে? আমার সাথে এখন মোটামুটি ধরে নিন 20 জন লোক কাজ করছে। ওরে বাবা। হ্যাঁ, আর তারপরেও দিদি আমি থেমে থাকিনি। যখন ব্যবসায় যেতাম দেখতাম সাজাতো, করতো, ডেকোরেটিং এর একটা আমার চিন্তা থাকতো।
তো সামনে বছর মানে আগের বছর 2024 থেকে আমি ডেকোরেটিং শুরু করেছি দিদি। প্রথম আমি 4টে কাজ দিয়ে শুরু করি, এবছরের দিনে আমি 10টা কাজ করেছি। খুব খুব ভালো রেসপন্স পেয়েছি। এখন ডেকোরেটিংয়ের জিনিসটা আমার হাজব্যান্ডই বেশিরভাগ দেখে, আর ক্যাটারিংটা আমি দেখছি। কি নাম রেখেছো কেটারিং এর? আমি নাম রেখেছি শ্রীময়ী ক্যাটারার। খুব ভালো থেকো মধুমিতা, অনেক শুভেচ্ছা রইল। কখনো প্রয়োজন হলে তোমার সাথে যোগাযোগ করব। নিশ্চয়ই দিদি, তোমার পিস্তত বোন, তার একমাত্র মামা, তার বাবা তোমার কি? এবার বলো মধুমিতা। আমার ঠাকুরদা। শিরূপা, একদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্যাথোলজিস্ট হিসেবেও কাজ করছো, কি করে সামলাচ্ছ দুটো? দিদি আমি প্যাথোলজিতে এমডি করেছি, তার আগে আমার রেডিওলজিতে ডিপ্লোমা করা ছিল আফটার এমবিবিএস। তো দুটো সাবজেক্টকেই আমি খুব প্যাশন নিয়ে প্র্যাকটিস করি বা দেখি। আমার একাডেমিক কেরিয়ারের সাথে সাথে আমার ফ্যামিলি লাইফ, সেটাকেও আমি খুব সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করি। তার পেছনে আমি একটু বলবো যে যেখান থেকে আমি এসছি আর কি, আমার বাড়ি রামরাজাতলা, হাওড়ায়। আমি মফস্বলের মেয়ে, আমরা 3 বোন। বাবা সবসময় এটা বলতো আমার মেয়েরাই আমার অ্যাসেট, এবং বাবার এই জোরটার জন্যই হয়তো এই ডাক্তারি প্রফেশনে আসা বা নিজের মধ্যে এই মানসিকতাটা তৈরি করা। বর্ধমানটা বলতে গেলে আমার সেকেন্ড হোম। তারপর 2012তে সার্ভিস পেয়ে আমি বর্ধমানেই আছি, এখন আমি ওখানেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। মানে যতটা সময় আমার বাড়িতে কেটেছে ততটা সময় আমার বর্ধমানেই কেটেছে। যেহেতু আমি রেডিওলজি প্যাথোলজি দুটোতেই আছি, আমি বুঝি যে একটা রোগ নির্ণয় করাটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে মহিলাদের জন্য। এখন যেভাবে মানে ব্রেস্ট ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার এগুলো তো প্রচুর বেড়ে যাচ্ছে। এখনও কিন্তু গ্রামের মহিলারা অনেক শাই, আসতে চায় না, অনেক লেট ডিটেকশন হচ্ছে। তাই যত মহিলার সংখ্যা বাড়বে অ্যাজ এ ডক্টর এই প্রফেশনে আসবে, তত মনে হয় মহিলাদের শাই ব্যাপারগুলো আর একটু কমবে। আগে তুমি নিজে স্টুডেন্ট ছিলে অ্যাজ এ ডক্টর, এখন তুমি ডাক্তার তৈরি করছো। এইটার একটা খুব মজার মানে ব্যাপার হতো তখন। আমরা যখন ফাইনাল ইয়ারে ক্লাস করতাম তখন আমাদের স্যারেরা বলতেন, মানে সব সময় তো ক্লাস করতে ছেলে মেয়েদের ভালো লাগে না, ফাইনাল ইয়ার হয়ে গেছি একটু তো ভালো লাগছে না, তখন বলতো তোরা এখন বসে বসে হাই তুলছিস বেঞ্চে, এখন কিন্তু মাথা নামিয়ে পড়তে হবে। যদি বেঞ্চের এই দিকটা টপকাতে হয় তখন বুঝবি যে মজাটা কি, কিন্তু এখন মাথা নামিয়ে। যখন আমি বেঞ্চে টপকে এদিকে এলাম তখন আমি আমার স্টুডেন্টদেরকে এই কথাটাই বলি, ওই দিকটা খুব খারাপ লাগছে তোদের, কিন্তু 2 দিন পর দেখবি এই জায়গাটায় আসতে পারলে তখন এই দিনগুলোই তোর কাছে খুব সোনার মনে হবে। পরিবারে কি কে আছে? হাজবেন্ড আছে, আমার মেয়ে আছে, ওরা এসছে, আমার শাশুড়ি মা এসছেন। হাজবেন্ডও কি এই প্রফেশনেই? হ্যাঁ, হাজবেন্ড আমার ব্যাচমেট। ও ভেরি গুড। ও বাঁকুড়ায় পোস্টেড। তুমি বর্ধমানে মেয়েকে নিয়ে একা থাকো? না না, ও বাঁকুড়ায় পোস্টেড, ও যাতায়াত করে। খুব ভালো লাগলো পরিচয় শিরূপা, ভালো থেকো। এবার আমরা খেলা শুরু করি। ব্যবহারের সঙ্গে থেকে রীতিনীতি অনুষ্ঠান, নানান রকম ফল থেকে টক মিষ্টি ঝাল পাক। এবার বলো শিরূপা। আচার, ব্যবহারের সঙ্গে নানা রকম আচার নিয়মকানুন থাকে, আর নানা রকম ফল থেকে টক মিষ্টি আচার বানানো হয়। আর আমরা বলি আচার ব্যবহার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 ডক্টর শিরূপা চৌধুরী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।